বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এই অধ্যায়ের 2 নম্বর লেকচার। তো গত লেকচারে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি অর্থাৎ সরল মুনাফা রিলেটেড সরল মুনাফার সূত্র প্রতিপাদন দেখেছিলাম এবং সরল মুনাফা রিলেটেড বই থেকে উদাহরণ 2টা দেখেছিলাম, 1 এবং 2। তো আজকে এরই ধারাবাহিকতায় বই থেকে উদাহরণ 3, 4 এবং 5 এই 3টা উদাহরণ সরল মুনাফার উদাহরণ দেখার চেষ্টা করব। তো এখানে 3 নম্বর উদাহরণটা আমি লিখে রাখছি। উদাহরণ 3-এ লেখা আছে রিনা ব্যাংক থেকে অর্থাৎ 77 নম্বর পৃষ্ঠায় রিনা ব্যাংক থেকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল? অর্থাৎ রিনা কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিল, সেই টাকার পরিমাণটা উল্লেখ করে দেয় নেই, কিন্তু এই কথা বলে দিয়ে আছে যে 11% হারে অর্থাৎ 100 টাকায় 11 টাকা করে বাৎসরিক মুনাফাটা সে পেয়েছে। তো প্রতি 100 টাকা 11 টাকা করে সে মুনাফা পেয়েছে এবং 5 বছর সে এই টাকাটা যে মূলধনটা রেখেছিল ব্যাংকে 5 বছর পর সেই মূলধনের উপর তার লাভটা এসেছে 2200 টাকা। অর্থাৎ সে যেই মূলধনটা রেখেছিল 5 বছর ব্যাংকে থাকার পর লাভটা পেয়েছে, সে মুনাফাটা পেয়েছে 2200 টাকা, তো 2200 টাকা। তাহলে এখানে মুনাফার হারটা দেওয়া আছে অর্থাৎ 100 টাকায় 11 টাকা বা 11%। তাহলে আমরা এখানে লিখে রাখলাম যে মুনাফার হার আর ইকুয়াল 11%। তো 11% সমান আমরা জানি 100/11, অর্থাৎ প্রতি 100 টাকা 11 টাকা লিখলাম। এবং দেয়া আছে কি মুনাফা দেয়া আছে, এটি হচ্ছে মুনাফার হার, এটা হচ্ছে মুনাফা, যেটাকে আমরা আই দ্বারা ডিনোট করি, যে মুনাফা আই ইকুয়াল 2200 টাকা লিখে রাখলাম। এবং সময়, যে সময়টাকে এন দ্বারা ডিনোট করা হয়, তো সময় দেওয়া আছে এখানে 5 বা 5 বছর। তো আমাদেরকে বের করতে হবে মূলধন পি কত, অর্থাৎ মূলধনটা কত ছিল, সে 2200 টাকা যে পেলো তার মূলধন কত টাকা সে রেখেছিল, আমরা সেই টাকার পরিমাণটা আমরা বের করতে চাই, মূলধনের পরিমাণটা বের করতে চাই। তো আমরা বইয়ের যেভাবে দেওয়া আছে মুনাফার সূত্র থেকে আমরা পাই, অর্থাৎ আমরা এই সূত্রে এই মুনাফার এই সূত্র থেকেই আমরা মূলধনের এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। যেমন আমরা এখন পি বা মূলধনটা বের করতে চাই, যদি মূলধন বের করতে চাই, যাকে বের করব এই টোটাল অংশটাকে আমরা ওই দিকে নিয়ে আসবো, পি আর এন সমান আই। আমরা এটাকে জাস্ট উল্টিয়ে লিখলাম, ডান দিক বাম দিক এবং বাম দিক ডান দিকে লিখলাম। যেহেতু এখানে আমরা পি এর মান বা মূলধনের মানটা বের করতে চাই, তাই পিটাকে এখানে রাখবো এবং আর এবং এন এই দুইটা যেহেতু পির সাথে গুণাকারে আছে, তাহলে সমান চিহ্নের অপোজিটে গেলে, এটা লোবে থাকার কারণে সমান চিহ্নের অপোজিটে গেলে এটা হরে বসবে, অর্থাৎ আর এন, আর উপরে তো আই অলরেডি দিয়েই আছে। তো আমরা এইভাবে সূত্রটা ব্যবহার করতে পারি, অথবা সরাসরিও আমরা লিখতে পারি যে সরল মুনাফার ক্ষেত্রে মূলধন ইকুয়াল মূলধন পি সমান সমান আই বাই আর এন। তাহলে এখন যদি আমরা পি সমান আই এর মান কত ছিল, আই অর্থাৎ মুনাফাটা দেয়া ছিল 2200 টাকা, এবং আর যে আরটা ছিল 11%। আচ্ছা, এই 11%টাকে আমরা যদি আর একটু শর্ট করে লিখতে পারি, যেমন এই 11%টাকে যদি এই যে 11/100 লিখেছি, তো 11%টাকে 11/100 না লিখে আমরা যদি 100 দ্বারা 11কে ভাগ করি, তাহলে একটা শূন্য দুইটা শূন্য আছে, তাহলে 0.11 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 0.11 গুণ এন হচ্ছে 5, এন এর মান হচ্ছে 5 বছর, বা পি ইকুয়াল 5, 11, 55 2200 0.25 এবং এটা দিয়ে ভাগ করলে আমাদের মূলধনটা আসে 4000 টাকা, মূলধনটা আসে 4000 টাকা। তাহলে মূলধনটা আমরা পেয়ে গেলাম, মূলধনটা আসে 4000 টাকা। তো আমরা এই সিস্টেমটা যদি না বুঝে থাকি, অর্থাৎ এই যে এই লাইনটুকু যদি আমরা না বুঝে থাকি, তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি যে 0.11
এই 0.11 জায়গায় আমরা 11/100 লিখতে পারি, অর্থাৎ 11/100 লিখতে পারি ইন্টু 5। তাহলে এই অংশটাকে, এই যে 100/100, নিচে এখানে 11 গুণ 5 আর 100টা লিখে দিলাম। এখন এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশের, এই হচ্ছে মূল ভগ্নাংশ, এটি হচ্ছে মূল ভগ্নাংশ চিহ্ন, আর এই ভগ্নাংশের নিচে আরেকটি ভগ্নাংশ আছে, সাব ভগ্নাংশ। তো যদি ভগ্নাংশের নিচে বা উপরে আরেকটি ভগ্নাংশ থাকে, সাব ভগ্নাংশ থাকে, তাহলে কি হবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গিয়ে এইরকম হবে 2200 ইন্টু এই 100টা উপরে গিয়ে এই 2200 এর সাথে গুণ হবে। তাহলে নিচে পড়ে থাকলো কত, 11 গুণ 5। তো 11 গুণ 5 সমান হচ্ছে কত, 55। 11 গুণ 5 সমান হচ্ছে 55। তাহলে তাহলে আমরা এখন এই গুণফলটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2200কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে আরো 2টা শূন্য দেরি হবে, অতিরিক্ত হবে, ডিভাইডেড বাই 55। তাহলে এই যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 2,20,000 টাকা। এখন এই যে 220000 ভাগ 55, তাহলে এই রেজাল্টটাও আসে 4,000 টাকা, এই রেজাল্টটাও আসে আমাদের 4,000 টাকা। আমরা এইভাবেও করতে পারি, সরাসরি এইভাবেও করতে পারি, উভয় ক্ষেত্রেই আমরা এই সমাধানটা করতে পারি। উদাহরণ 4 নাম্বার উদাহরণটা এখন করার চেষ্টা করি। 4 নাম্বার উদাহরণে বলা আছে 4,200 টাকায় 4 বছরের মুনাফা 2,100 টাকা, অর্থাৎ 2,100 টাকা হলে মুনাফার হার কত। এখানে মুনাফার হার নির্ণয় করতে চাইছি, অর্থাৎ শতকরা কত টাকা মুনাফা দিচ্ছে ব্যাংক। তো এই ক্ষেত্রে আমাদের কাছে দেয়া আছে ইনফরমেশন গুলা, মুনাফা অর্থাৎ মুনাফা লাভটা কত হয়েছে, তার মূলধনটাও দেয়া আছে, মূলধন 4,200 টাকা, এবং 4,200 টাকায় লাভ হয়েছে বা মুনাফা পেয়েছে 2,100 টাকা, এবং 4,200 টাকায় 2,100 টাকা মুনাফা পাওয়ার জন্য 4 বছর টাকা, 4 বছর সময়, 4 বছরে ব্যাংকে খাটিয়েছে, এবং 4 বছর সময়ে যেহেতু 4,200 টাকায় 2,100 টাকা লাভ পেয়েছে 4 বছরে, তাহলে মুনাফার হারটা কত ছিল, এই জিনিসটা নির্ণয় করার কথা বলছে। এখন আমরা সেই যে সরল মুনাফার এই সূত্রটা ব্যবহার করেই করতে পারি সরাসরি, অথবা আমরা এটাও করতে পারি যে মুনাফার হার আর সমান সমান I/P/N, এই সূত্রটা সরাসরি ব্যবহার করেও করতে পারি। তো আমরা সরাসরি যদি আমাদের মাইন্ডে থাকে তাহলে সরাসরি এই সূত্রটা ব্যবহার করবো, আর যদি সরাসরি আমরা করতে না পারি তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে I=P/N লিখে আমরা যেই এই চলকের মানটা বের করতে চাই, যার মানটা বের করতে চাই তাকে আমরা বাম দিকে নিয়ে আসবো এবং সরল করে তারপর করবো। যেমন এই পি, এখানে আমরা আর এর মানটা বের করতে চাই, তাই P/N এই সম্পূর্ণ অংশটাকে আমরা প্রথমে বাম দিকে নিয়ে আসবো এবং আইটাকে ডান দিকে নিয়ে যাব। যেহেতু উভয় অংশের আমরা রদবদল করেছি তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা এখান থেকে বের করতে চাই কার মান, বের করতে চাই আর এর মান। তাহলে আর ছাড়া যে P/N আছে, গুণাকারে আছে তার সাথে, তাহলে সমান চিহ্নের অপোজিটে গেলে এখানে লবে আছে হরে গিয়ে বসবে। তাহলে আর ইকুয়াল, কারণ এখানে নিচে তো মনে মনে 1 আছে, আমরা জানি আর ইকুয়াল I/P/N, আর ইকুয়াল I/P/N। সুতরাং এখন আই এর মান, আই হচ্ছে মুনাফা, মুনাফার মানটা হচ্ছে 2,100 টাকা, এবং নিচে পি হচ্ছে 4,200 টাকা, 4,200 টাকা ইন্টু সময় হচ্ছে 4 বছর। তাহলে এই 2,100 দিয়ে 4,200-কে যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসে 2। তাহলে 2 যদি আসে তাহলে উপরে বাকি থাকলো 1, এবং 2 আর 4-এ গুণ করলে হয় 8। তাহলে 8 দিয়ে যদি 1-কে ভাগ করি মনে হয় 25%ই হবে। এককে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 12.5, 12 সমান সমান 0.112
5 1 2 5 হয়। এখানে আর এর মানটা আমরা পেয়েছি, অর্থাৎ সুদের হারটা পেয়েছি আমরা 0.125, মানে 0.125 হচ্ছে সুদের হার। তো আমরা যদি সুদের হার এখানে দেয়া থাকতো তাহলে কি পেয়েছিলাম, যে এখানে সুদের হারটা কি 100 দিয়ে ভাগ করা অবস্থায় আছে। যেহেতু সুদের হারটা আমরা বের করতে চাই, তাহলে এখন 100 দিয়ে কি করব, গুণ করে দেব। আমরা 100 দিয়ে গুণ করে দেব। সুতরাং আর ইকুয়াল 100 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে দশমিকটা 2 ঘর ওদিকে চলে যাবে, তাহলে 12.5% হবে। 100 দ্বারা গুণ করলে 12.5% হবে। তাহলে উত্তরটা হচ্ছে সুদের হার আর ইকুয়াল 12.5%। তাহলে আমরা সুদের হারটা বের করতে পারলাম। 10 মিনিট। তো 78 নম্বর পৃষ্ঠার উদাহরণ 5 এখন করার চেষ্টা করি। উদাহরণ 5-এ দেয়া আছে 11% সুদের হারে 44,000 টাকার কত বছরের মুনাফা 12,100 টাকা হবে। অর্থাৎ ব্যাংকের সুদের হার যদি 11% থাকে, অর্থাৎ 100 টাকা 11 টাকা করে দিয়ে থাকে, আর 44,000 টাকা 44 টাকা যদি মূলধন ব্যাংকে 44,000 টাকা যদি ব্যাংকে জমা রাখা হয়, তাহলে কতদিন জমা রাখলে তার লাভটা আসবে 12,100 টাকা। 44,000 টাকার লাভ 12,100 টাকা হবে কতদিন ব্যাংকে রাখলে যদি সুদের হারটা হয় 11%। তাহলে এখানে দেয়া আছে মুনাফার হার 11% বা 100/11। আবার মূলধন হচ্ছে 44,000 টাকা, তাহলে মূলধন 44,000 টাকা আর মুনাফাটা হচ্ছে 12,100 টাকা। মুনাফা হচ্ছে 12,100 টাকা এবং সুদের হারটা দেয়া আছে। তাহলে বের করতে হবে আমাদের সময়টা, সময়টা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এন এর মান বের করতে হবে। আমাদের বের করতে হবে এন এর মানটা। তাহলে আমরা এন এর মান বের করার জন্য সরাসরি আমরা এই সূত্রটাও লিখতে পারি, যে এন ইকুয়াল আই বাই পি এন পি আর, আই বাই পি আর। অথবা যদি আমরা এই সূত্রটা না জানি তাহলে আমরা এভাবে লিখতে পারি। এই সূত্রটা লিখে এই সূত্রটা ডেরিভেশনের মাধ্যমে আস্তে আস্তে আমরা নিতে পারি। যেমন এখানে যেহেতু আমরা এন এর মানটা বের করতে চাই, তাহলে এই সম্পূর্ণ অংশটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। পি আর এন ইকুয়াল আই, আমরা বের করতে চাই এন এর মানটা, তাহলে পি এবং আরটা অপোজিটে গিয়ে নিচে বসবে। তাহলে এন ইকুয়াল আই বাই পি আর পি আর। সুতরাং যেহেতু এন এর মান বের করতে চাই, এন কে আমরা একা করে ফেলেছি, তাহলে বাকি মানগুলো এখন বসাতে পারি। আই হচ্ছে মুনাফা, তার মুনাফাটা হচ্ছে 12,100 টাকা। তাহলে এখানে দেখি 12,100 টাকা, 12,100। পি পি হচ্ছে মূলধন, তো মূলধন হচ্ছে 44,000 টাকা। তাহলে 44,000 ইন্টু মুনাফার হার আর, আর হচ্ছে মুনাফার হার। এখন মুনাফার হারটাকে আমি 100/11 এইভাবেও লিখতে পারি, 100/11 এইভাবেও লিখতে পারি, আবার 0.11 দিয়ে লিখতে পারি। আমি এইভাবে লিখি, 100/11 এইভাবেই লিখি। এইভাবে লিখলে এর পরের লাইনটা আমি এখানে করি, এখন নীল কালি দিয়ে করি এই লাইনটাকে যদি এখন, বা এন ইকুয়াল 12,100 নিচে হচ্ছে 44,000 ইন্টু 11, আর টোটালটার উপর নিচে ভগ্নাংশ দিয়ে আমি নিচে 100টাকে লিখে রাখলাম। তাহলে আমি যদি এখান থেকে কাটাকাটি করি তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যায়। তাহলে ফাইনালি আমরা বলতে পারি 44 ইন্টু 11, বা এখান থেকেও কাটাকাটি করতে পারি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, অর্থাৎ নিচে থাকে 440 ইন্টু 11। এখন এখান থেকে এই শূন্য এবং এই শূন্য কাটা দিতে পারি, এই শূন্য এবং এই শূন্য কাটা দিতে পারি। তাহলে ফাইনালি দাঁড়ালো আমাদের, আমি এই অংশটাকে আবার মুছে এখানে লিখি, যে 12, 10 নিচে হচ্ছে 44 ইন্টু
11 বা এখন n এর মান বের করতে পারি এখন আমরা। n এর মান বের করার জন্য 12 10 ভাগ 44 ইন্টু 11 2.5 অর্থাৎ n ইকুয়াল টু 2.5 বছর হয়, অর্থাৎ 2.5 বছর। তো n সমান হচ্ছে 2.5 বছর, অর্থাৎ 2.5 2 বছর এবং আরো 0.5 বছর। তো 0.5 বছর মানে হচ্ছে 6 মাস। তাহলে কিভাবে 6 মাস হয় আমরা দেখি। 1 বছর সমান তো আমরা জানি 12 মাস, তাহলে 2.5 বছর সমান কত? এখানে 2.5 বছর সমান হচ্ছে 30 মাস। এবং 30 মাস বলতে কি বোঝায়? 30 মাস মানেই তো হচ্ছে 30 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 2 12 24, তাহলে 2 বছর। 24 মাসে 2 বছর, আরো বাকি থাকলো 6 মাস, তাহলে বলতে পারি আমরা 2 বছর 6 মাস। আর 2 দশমিক আমরা সরাসরি এভাবে লিখে দিই 2.5 বছর, যেহেতু আমাদেরকে বছর চাইছি তাহলে 2.5 বছর। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা উদাহরণ 3, 4 এবং 5 নম্বর করলাম। তো সরল মুনাফার ক্ষেত্রে উদাহরণ রিলেটেড যেগুলো আছে অলরেডি করে দিয়েছি। পরবর্তী লেকচারে আমরা যে অনুশীলনের যে অঙ্কগুলা 1 থেকে প্রায় 10, মোটামুটি 10 পর্যন্ত সরল মুনাফার অঙ্ক আছে। 1 থেকে 10 পর্যন্ত যে সরল মুনাফা আছে, একটা বা দুইটা লেকচারে এই সরল মুনাফার যতগুলো অঙ্ক আছে কভার করে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।